বিয়ের দিন রাত্রিবেলা অঞ্জনা এবং রিতেশ একসঙ্গে বসে সুখ দুঃখের গল্প করছে এমন সময় অঞ্জনার ফোনে একটি কল আসে। সেই কলটা রিসিভ করতেই অঞ্জনার মুখটা কেমন যেন ছোট হয়ে আসে। অঞ্জনার চোখে মুখে এরকম উদাসীনতা দেখে রিতেশও চমকে যায়। আমাকে আজকে রাতেই বেরিয়ে পড়তে হবে রিতেশ, কাল সকালবেলা জয়নিং। আমি ভাবতেও পারিনি আমাদের বিয়ের দিন রাত্রিবেলায় এভাবে আমাকে কাজের জন্য ডেকে নেবে। আমি ভেবেছিলাম আরো কয়েকদিন হয়তো আমি সময় পাবো। আজই আর একটা দিন অপেক্ষা করতে পারবে না? কাল তো আত্মীয় স্বজনেরা আসবে নতুন বইয়ের মুখ দেখতে, আমি তাদের কি বলবো? আর সকাল সকাল ঘুম থেকে উঠে মা তোমার কথা জানতে চাইলে তাকেই বা কি বলবো? যেটা সত্যি সেটাই বলবে, বলে দেবে আমি দেশের জন্য কাজ করতে চলে গেছি। আমি জানি আমি চলে যাওয়ার পর মা তোমার উপর খুব রাগারাগি করবে, একটু তুমি সামলে নিও প্লিজ। তুমি ফৌজি হওয়ার জন্য পড়াশোনা করছো শুনে মা তো তোমার সাথে আমার বিয়ে দিতে চাইনি। আমি কোনো রকম জোর করেই বিয়েটা করেছি, আর এখন যদি মা এমন ঘটনা দেখে তাহলে আমার পক্ষে মাকে সামলানো সম্ভব হবে না বলে দিলাম। আই এম সরি রিতেশ, আমি এই বিষয়ে তোমার কোনো সাহায্য করতে পারলে খুব খুশি হতাম, কিন্তু বিশ্বাস করো আমার কিছু করার নেই। রিতেশ এতটাই দুঃখ পায় যে তারও আর কিছু বলার থাকে না। অঞ্জনা তৈরি হয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে। অঞ্জনা একজন ফৌজি ছিল। সে নিজের ঘর সংসার ছেড়ে শুধুমাত্র দেশের এবং দশের সেবা করবে বলে শীত গ্রীষ্ম বর্ষা দেশের বর্ডারেই সে নিজের জীবন কাটিয়ে দেয়। নতুন আর্মিতে যোগদান করার ফলে সে খুব একটা বেশি ছুটি নিয়ে বাড়িতে ফিরতে পারে না। আর তার অপেক্ষা করতে করতে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন সবাই প্রায় ক্লান্ত হয়ে যায়। অঞ্জনার চিঠি আসে, ফোন আসে, কিন্তু অঞ্জনা বাড়িতে আসে না। এমনই একদিন অঞ্জনার স্বামী রিতেশ অঞ্জনার পাঠানো একটি চিঠি পড়ছে। এমন সময়, আর কতদিন এই চিঠি পড়ে পড়ে কাটাবি? আমার তো মনে হয় না তোর বউ আর এই বাড়িতে ফিরবে বলে। এত ফৌজি দেখলাম, তবে তোর বউয়ের মতো নিষ্ঠাবাদী ফৌজি তো আর একটাও দেখলাম না। এরকম কেন বলছো মা? ফৌজি হওয়া কত সম্মানের কাজ বলো তো? অনেকে বছরের পর বছর চেষ্টা করেও হতে পারে না, আরো তো কাজ করতে গেছে। আমাকে ছেড়ে বা আমাদের সবাইকে ছেড়ে ও যে মজা করছে তা তো নয়। কে বলেছে মজাই নেই? মজাই না থাকলে কেউ একটা গোটা বছর এভাবে স্বামী সংসার ছেড়ে কাটাতে পারে? তোর বোনের বিয়ে হয়ে গেল, এই বছরে কত অনুষ্ঠান হয়ে গেল, বৌমা একবারও আসতে পারলো না। এটা ওর চাকরির প্রথম বছর বলেই হয়তো হতে পারেনি। আমার মন বলছে এই নতুন বছরে এই অঞ্জনা ঠিক ফিরে আসবে। ওর আজকে চিঠিটা পড়ে আমার তেমনই মনে হয়েছে। কেন, কি লিখেছে চিঠিতে? কি পড়ে তুই এত আশাবাদী হচ্ছিস আমাকেও বল। অঞ্জনা লিখেছে যে চেষ্টা করবে নতুন বছরে সবাইকে হ্যাপি করে তবেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলবে। এটার মানে তো খুবই সোজা, তাই না? আর আমরা তো ফিরে এলেই হ্যাপি হব, তার মানে ও নিশ্চয়ই ফিরে আসছে। ফিরে এলেও যে 3-4 মাসের জন্য থাকবে তা তো নয়, সেই তো আবার 10-15 দিন পরে চলেই যাবে। এরকম বউ নিয়ে সংসার করার জন্য কি আমি তোর বিয়ে দিয়েছিলাম? কোথায় একটা মিষ্টি বউ আসবে, আমাদের সবার দেখাশোনা করবে, তোকে নিয়ে সুখে সংসার করবে, সেরকম বোধহয় আমাদের কপালে নেই। এই বলে ময়না দেবী সেখান থেকে চলে যায়। ময়না দেবীর কথাগুলো যে অনেকটাই সত্যি সেটা রিতেশ ভালোভাবেই বোঝে। তার বাবা মায়েরও বয়স হয়েছে। রিতেশ সারাদিন বাড়িতে থাকতে পারে না। এর মধ্যে যদি তার স্ত্রী এভাবে দেশের সেবা এবং দশের সেবা করার জন্য মাসের পর মাস বাড়ির বাইরে থাকে, তাহলে রিতেশের বৃদ্ধ বাবা মায়ের সেবা কে করবে? এই ভেবে রিতেশ খুব দুশ্চিন্তা করতে থাকে। এভাবে আরো কয়েকদিন কাটে। হঠাৎই একদিন রিতেশের বাড়িতে একজন সুন্দরী মহিলাকে বসে থাকতে দেখে রিতেশ খুবই অবাক হয়। সেই মহিলাকে রিতেশ আগে কখনো দেখেনি। ওকে দেখে অবাক হলি বোধ হয়। ও আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয়। ওর নাম পাপড়ি। একদম ফুলের মতোই নরম মিষ্টি একটা মেয়ে। আজ আমাদের বাড়িতে এসেছে, আর আজকেই সবার জন্য সবার পছন্দের রান্না করেছে, জানিস? তুমি বেশি বেশি বলছো কাকিমা। তুমি নিজেই তো আমাকে বললে এই বাড়িটাকে আমার বাড়ি ভাবতে, আবার নিজেই আমার সঙ্গে আত্মীয়র মতো ব্যবহার করছো। এভাবে হয় বলো? আসলে কি বলতো পাপড়ি মা, আমার নিজের বৌমা কোনোদিনও আমার এত সেবা করেনি। ছেলের বিয়ে দেওয়ার পর এই 1 বছরের মধ্যে বোধহয় আজকে প্রথমবার আমি রান্নাঘর থেকে ছুটি পেলাম। আর যে আমাকে এত শান্তি দিল তার প্রশংসা করব না তা হয়? তোমার বৌমা তো তার বৃহত্তর সংসারকে সামলাতে দেশের কাজে ব্যস্ত আছে, তাকে এসবের মধ্যে টেনো না। আমি যতদিন আছি ততদিন তোমাকে রান্না করতে দেব না। রান্না কেন, ঘরের কোনো কাজই করতে দেব না। এই বুড়ো হাড়গুলোকে এবার তুমি একটু বিশ্রাম দাও, বুঝলে? শুনলি খোকা, শুনলি? এরকম মেয়ে হচ্ছে বাড়ির যোগ্য বৌমা। আমি এরকমই একটা মেয়ে তোর জন্য খুঁজতে চেয়েছিলাম, কিন্তু তুই তো আমার কথা শুনিসনি।
পাপড়ির মতো একজন মেয়ে আমার বৌমা হলে এ জীবনে আমার আর কোনো দুঃখই থাকতো না, তুইও সুখের মুখ দেখতে পেতিস। তুমি আবার এসব শুরু করো না, পারলে আমার ঘরে একটু চা দিয়ে এসো, মাথাটা খুব ধরেছে। এই বলে রিতেশ সেখান থেকে চলে যায়। তোমাকে আমি এখানে কেন এনেছি তুমি ভালো করে জানো, তাই এখনো বলছি নিজের কাজটা কিন্তু মন দিয়ে করো। আমার বৌমার প্রশংসা তোমাকে করতে হবে না, তুমি তো জানোই তোমার বাবা মাকে তুমি ছাড়া আর দেখার কেউ নেই। আর আমার ছেলে বেশ ভালো মাহিনার চাকরি করে, তুমি যদি ওকে বিয়ে করতে পারো তাহলে কিন্তু তোমার বাবা মায়ের জীবনটাও শুধরে যাবে। একজন বিবাহিত পুরুষকে এভাবে বিরক্ত করা খুবই ঘৃণ্য কাজ হবে। আমি জানি উনি ওনার স্ত্রীকে ভালোবাসেন, হয়তো ওনার স্ত্রীও বাড়িতে ফেরার জন্য অপেক্ষা করছে। এর মধ্যে আমি এসব কি করে করতে পারবো বলুন তো? তাহলে তোমার বাবার চিকিৎসার জন্য আমি যে 3 লক্ষ টাকা দিয়েছিলাম সেটা ফিরিয়ে দাও আর এখান থেকে চলে যাও। আমি অন্য কাউকে আমার বাড়ির বউ হিসেবে খুঁজে নেব। আমার কাছে যদি আপনাকে দেওয়ার মতো 3 লক্ষ টাকা থাকতো তাহলে কি আমি সেই টাকাটা দিয়ে আমার বাবার চিকিৎসা করিয়ে নিতাম না? আপনি ভালো করেই জানেন ওটা আমি কিছুতেই ফেরাতে পারবো না। তাহলে আমি যেটা বলছি সেটা করো, আমার ছেলেকে বাধ্য করাও তোমার সঙ্গে বিয়ে করতে। তুমি একবার আমার বাড়ির বউ হয়ে গেলে তোমাকে সারা জীবন আর কোনোদিন ওই 3 লক্ষ টাকার কথা ভাবতে হবে না। এভাবেই না চাইতেও পাপড়িকে ময়না দেবীর সমস্ত কথা শুনতে হয়। কিছুক্ষণ পর সে চা বানিয়ে রিতেশের ঘরে নিয়ে যায়। দেখতে দেখতে এভাবেই অনেকগুলো দিন কাটে। নতুন বছর আসতে আর মাত্র কয়েকদিনই বাকি ছিল। রিতেশ মন প্রাণ দিয়ে তার স্ত্রীর বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে থাকে। আর অঞ্জনার বাড়ি ফেরার দিন যতই এগিয়ে আসে রিতেশের পাপড়ির উপর রাগ ততই যেন বাড়তে থাকে। হঠাৎ করে এমন একটা অচেনা অজানা মেয়ে রিতেশের বাড়িতে ঢুকে একেবারে তাদের ঘর পর্যন্ত চলে এসেছে, এই ব্যাপারটা রিতেশের কিছুতেই পছন্দ হয় না। না চাইতেও রিতেশ পাপড়ির সঙ্গে খুব খারাপভাবে ব্যবহার করে ফেলে। তোমার লজ্জা শরম কিছুই নেই তাই না? সেই কবে থেকে আমাদের বাড়িতে এসে পড়ে আছো, আর আমার পেছনে তো ঘুরঘুর করো কেন? এভাবে একজন বিবাহিত পুরুষকে বিরক্ত করতে তোমার নিজের বিরক্ত বোধ হয় না? আপনার বাড়িতে থেকে আপনার স্ত্রীর যে কাজগুলো করা উচিত ছিল সেই সমস্ত কাজ আমি করি। আপনাদের সবার সেবা আমি একা হাতে করি, আর আপনার স্ত্রী বর্ডারে গিয়ে দেশের সেবা করার নাটক করে। আপনার লজ্জা করে না? নাটক করে মানে কি বলতে চাইছো তুমি? তুমি জানো একজন ফৌজির কত দায়িত্ব থাকে? অবশ্য তুমি কি করে জানবে? তুমি তো লোকের ঘর ভাঙার ট্রেনিং নিয়েছো, ফৌজি ট্রেনিং তো নাওনি। আমাকে অপমান করার আগে যাকে নিয়ে এত গর্ব করছেন সে বিগত 1 বছরে একবারের জন্য আপনার পাশে থেকে এই ঘর সংসার সামলানোর দায়িত্ব নেয়নি। সেটা ভাবুন তো, হয়তো সে বর্ডারেই নতুন সংসার পেতে ফেলেছে, এটাও তো হতে পারে। এই কথা শোনার পর রিতেশ দূর দূর করে পাপড়িকে তার ঘর থেকে তাড়িয়ে দেয়। সেদিন প্রচন্ড রাগ এবং বিরক্তি বোধ নিয়ে রিতেশ অঞ্জনাকে ফোন করে, কিন্তু অঞ্জনা একবারের জন্য ফোন তোলে না। নতুন বছর আসতে আর মাত্র 5 দিন বাকি ছিল। এমন সময় অঞ্জনা যুদ্ধক্ষেত্রে গিয়ে গুরুতরভাবে আহত হয়। সে নিজের ফোন নিজের কাছেও রাখতে পারে না। বর্ডারের বেশ কয়েকজন সঙ্গী সাথী অঞ্জনার দিনরাত খেয়াল রাখতে থাকে। এসব কোনো কিছু না জেনেই রিতেশ পাপড়ির বলা কথা মতো অঞ্জনার নতুন সংসার হয়েছে ভেবে অঞ্জনাকে সন্দেহ করতে শুরু করে। নতুন বছর শুরু হওয়ার ঠিক 2 দিন আগে রিতেশ আবার অঞ্জনাকে ফোন করে, কিন্তু এবার তার ফোনটা অঞ্জনার এক বন্ধু সৌরভ রিসিভ করে। আপনি কে বলছেন? অঞ্জনা কোথায়? ওর ফোনটাই বা আপনার কাছে কি করছে? কি হলো, চুপ করে আছেন কেন? আসলে অঞ্জনা তো নিজের ক্যাম্পে নেই, ও এখন আমাদের সাথে আমাদের ক্যাম্পেই থাকে। ওর কয়েকটা জিনিস ওর ক্যাম্পে থেকে গিয়েছিল, সেইগুলো নিতেই আমি এসেছিলাম। কিন্তু আপনি কে বলছেন? নাম্বারটা সেভ নেই তো, তাই জিজ্ঞাসা করছি। আমার নাম্বার সেভ নেই? কি বলছেন কি? শুধু নাম্বার? এরকম একটা ছোট বিষয় নিয়ে মিথ্যে কথা বলে আমার কি লাভ হবে বলুন তো? আর আপনি যদি অঞ্জনার খুব কাছের কেউ হয়ে থাকেন তাহলে আপনাকে আমার কিছু বলার আছে। আসলে অঞ্জনার... সৌরভের পুরো কথা শেষ হওয়ার আগেই রিতেশ ফোনটা কেটে দেয়। রিতেশ খুবই কান্নাকাটি করতে থাকে। যেই অঞ্জনাকে সে এত ভালোবাসে সেই অঞ্জনা দেশের বর্ডারে সেবা করতে গিয়ে এভাবে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এটা রিতেশ ভাবতেও পারেনি। রিতেশ একটু শান্ত হয়ে বসতেই তার মা তার কাছে আসে। সৌরভের চোখ মুখের অবস্থা দেখে তার মা প্রচন্ড অসহায়তা অনুভব করে। আমার কথা মিলল তো? আমি ওই মেয়ের মুখ দেখেই বুঝতে পেরেছিলাম ওই মেয়ে কখনো তোকে ভালোবাসতে পারবে না, আর কখনো সংসারও করতে পারবে না। আমি এখন কি করব মা? আমার এখন কি করা উচিত আমি কিছু বুঝতে পারছি না। আমার শুধু মনে হচ্ছে আজই এক্ষুনি ওই বর্ডারে গিয়ে আমি অঞ্জনাকে জিজ্ঞাসা করি ও আমার সাথে কেন এরকম করলো। এসব কিছু করতে হবে না। তুই যদি এখনো সবকিছু ঠিক করতে চাস তাহলে তুই পাপড়িকে বিয়ে কর। আমাদের সবার জীবন আবার সাধারণ গতিতে ফিরে আসবে। ওনার এখন মনের অবস্থা ঠিক নেই, আপনি এখন এসব ওনাকে বলবেন না।
ওনার স্ত্রী তো নতুন বছরে আসবে বলেছে, তখনই না হয় যা কথা বলার সেটাই হবে। তুমি চুপ করো, আমার ছেলের ভালো আমাকে বুঝতে দাও। অনেকদিন ধরে আমি ওর সমস্ত রকমের বাড়াবাড়ি সহ্য করেছি। আর নয়, এবার আমি যেটা বলবো সেটাই হবে। নতুন বছরের শুভ দিনে আমি রিতেশ আর তোমার বিয়ে দেব। এবার রিতেশ আর তার মায়ের কথাই কোনো আপত্তি করে না। নতুন বছরের প্রথম দিনই তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। তাদের বিয়ে হয়ে যাওয়ার পরে যখন সবাই সারা বাড়িতে আনন্দ ফুর্তি করছে, এমন সময় হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ নিয়ে অঞ্জনা বাড়িতে ফিরে আসে। তাকে দেখে সকলেই খুবই অবাক হয়। সে যে নিজের কথা রেখে নতুন বছরের প্রথম দিনে ফিরে আসবে এমনটা রিতেশ ভাবতেও পারেনি। হাতে পায়ে ব্যান্ডেজ লাগিয়ে নাটক করতে এসেছো এখানে? যে ছেলেটার সাথে নতুন সংসার পেতেছো তার বাড়িতে না গিয়ে এখানে এসেছো কেন? আর কত কষ্ট দেবে আমার ছেলেকে? আমি কোথায় সংসার পেতেছি? আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? আমি আরো 2-3 দিন আগেই চলে আসতাম, কিন্তু আমার চলাফেরার শক্তি ছিল না। আবার আমি রিতেশকেও কথা দিয়েছিলাম নতুন বছরে আমি সবাইকে হ্যাপি করেই হ্যাপি নিউ ইয়ার জানাবো। তাই এই অবস্থা নিয়েও আমি আজকে চলে এসেছি। আর এখানে এসে এসব কি দেখছি, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। না ঢোকার মতো তো কিছু নেই। আমি আমার ছেলের আবার বিয়ে দিয়েছি। পাপড়ি আমার ছেলের নতুন বউ। আর তোমার এখানে নাটক করে কোনো লাভ নেই। তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। সারা পৃথিবীর সবাই পাল্টে গেলেও আমি ভেবেছিলাম রিতেশ তুমি কোনোদিনও পাল্টাবে না। তুমি আমার সাথে এমন করবে আমি স্বপ্নেও ভাবিনি। তুমি কেন করলে এরকম? তুমি তো অন্য কারোর বাড়িতে গিয়ে থাকছো, কেউ একজন তোমার ফোনের বাকি জিনিসপত্র নিয়ে তার বাড়িতে যাচ্ছে। এরপর আমি বিশ্বাস করবো যে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করোনি? আমাকে দেখে কি মনে হয় আমি ঘাস খেয়ে বড় হয়েছি? কয়েকদিন আগে যুদ্ধক্ষেত্রে গিয়ে আমার পায়ের কাছে একটা বোমা এসে ফেটে যায়। আমি অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ি। বোমাটা সেরকম শক্তিশালী ছিল না বলে আমি প্রাণে বেঁচে গেছি। তবে দূরে ছিটকে পড়ার জন্য আমার হাত পা মাথায় বেশ চোট লেগেছে। এই অবস্থায় আমি একা একা নিজে দেখাশোনা করতে পারবো না বলে আমার ক্যাম্পের বন্ধুরা আমাকে তাদের সঙ্গে নিয়ে গিয়ে রেখেছিল। আমার জিনিসগুলো সেই কারণেই হয়তো কেউ নিতে এসেছিল। আর তুমি তার সঙ্গেই কথা বলেছো। ওই ছেলেটা যে বললো আমার ফোনে তোমার নাম্বার সেভ করা নেই, যাই হোক তুমি আমার নাম্বার সেভ করোনি কেন? এর থেকে তো এটাই বোঝা যায় যে তুমি কাউকে জানাতে চাও না যে তুমি আমার স্ত্রী। নতুন বছরের আগে তোমার কাছে আমার অসুস্থতার এমন একটা খবর যাক সেটা আমি চাইনি। আর আমার বন্ধুরা যে আমার ফোন থেকে তোমাদের ফোন করে জানাতোই সেটাও আমি ভালো করে জানতাম। তাই আমার মোবাইল থেকে সব আত্মীয় স্বজনদের নাম্বারটা আমি ডিলিট করে দিয়েছিলাম। অন্য কারো নতুন বছরের শুরুটা আমার জন্য খারাপ হোক এটা আমি চাইনি। এই শুনে রিতেশ হঠকারী সিদ্ধান্ত নিয়ে কত বড় ভুল করেছে সে খুব ভালো মতোই বুঝতে পারে। সে নিজের ভুলের জন্য অঞ্জনার কাছে বারবার করে ক্ষমা চায়, কিন্তু অঞ্জনা আর এক মুহূর্ত সেখানে থাকে না। সে রিতেশকে বিদায় জানিয়ে সারা জীবনের মতো সেখান থেকে চলে যায়। এই ঘটনার জন্য রিতেশ তার মাকে কখনো ক্ষমা করতে পারে না। সে পাপড়িকে বিয়ে করলেও তার সঙ্গে প্রাণ খুলে সংসারও করতে পারে না। এভাবেই শুধুমাত্র রিতেশের মায়ের জন্য 3-3টে জীবন নষ্ট হয়ে যায়।